প্রকৃতির সৌন্দর্য নাকি মানুষের মন ও মস্তিষ্ককে শুদ্ধ করে চাঙ্গা করে তোলে। মনকে ভালো করার সব থেকে ভালো উপায় হলো নিজেকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাওয়া। তাই তো জিসান এত আয়োজন করে তিশাকে এখানে নিয়ে এসেছে। এখানে ছোট্ট একটা রিসোর্ট ভাড়া করে রেখেছিল জিসান আগেই, তাই গাড়ি সোজা রিসোর্টের সামনে এসে থামলো। তিশা গাড়ি থেকে নেমেই চমকে যায়, মনে মনে বলে, এসব কি? হোটেলে না গিয়ে এখানে কেন এসেছেন মিস্টার আরিয়ান? তিশার ভেতরে আরিয়ান নামক প্রাণীটি ভয়ে ঢুকে গেল। একজন মধ্যবয়স্ক লোক জিসানের হাতে বাড়ির চাবি দিয়ে চলে গেল। আবার সকালে নাকি আসবে। এমনি অনেক রাত হয়ে গিয়েছে ওদের এখানে আসতে। ওরা আসবে বলে ডিনারও নাকি রেডি করে রেখেছে লোকটি। আরিয়ান বাড়ির মেইন ডোর খুলতে যাবে তখনই সাধলো তিশা। ও কিছুতেই এখানে থাকবে না, আরিয়ানকে হোটেলে বুক করতে বলে। দেখুন মিস তিশা, এখানে আশেপাশে তেমন কোনো ভালো হোটেল নেই, আর আমরা যে কাজ করতে এসেছি তার জন্য এই জায়গাটাই বেস্ট। তাই ড্রামা না করে ভেতরে চলুন। আকাশের অবস্থা একদম ভালো না, মনে হয় ঝড় আসবে। কিন্তু তিশাও কম তেরা না। ও একটা বাড়িতে আরিয়ানের সাথে একা কিছুতেই থাকবে না। কেউ জানতে পারলে কি বলবে? কেউ মিস্টার আরিয়ানকে দোষারোপ করবে না। চরিত্রের দাগ তো শুধু আমার আঁচলে পড়বে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি বদলি হয়ে বড় বড় বিন্দু কণায় পরিণত হয়েছে। তার সাথে পাল্লা দিয়ে ঝড় হওয়ার শুরু হয়ে গিয়েছে। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা তিশা বৃষ্টির ঝাপটাতে অনেকটা ভিজে গিয়েছে। নিজেকে এখন খুব বকতে মন চাইছে। কেন যে গাড়ি থেকে নামতে গেলাম, নেমেই এখন ফ্যাসাদে পড়ে গেলাম। চাবিটাও নেই গাড়ির, আর থাকলেও বা কি হতো? যে বৃষ্টি, আমি গাড়ির সামনে যেতে যেতে আরো কাক ভেজা হয়ে যেতাম। উফ, কি যে করি! ঠান্ডাও লাগছে খুব। মনে হয় সত্যি সত্যি জ্বর আসবে এবার। জিসান ওয়াশরুম থেকে বের হয়ে চেক করলো তিশা বাড়ির ভেতরে এসেছে কিনা, কিন্তু না, তিশা ভেতরে আসেনি। তার মানে এত ঝড়ের মধ্যে মেয়েটি এখনো জিদ দেখিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। মন তো চাইছে ঠাঠিয়ে একটা দিতে। একবার শুধু হাতে পেয়ে নেই, তোর ভীমরতি আমি এবার সব একেবারে ছুটিয়ে ছাড়বো। মনে মনে জিসান এসব ভাবতে ভাবতে বাহিরে এসে দেখে তিশা ফ্লোরে বসে ঠান্ডায় কিছুটা কাঁপছে। জিসান তাড়াতাড়ি তিশার কাছে এসে বুঝতে পারলো যা ভেবেছে তাই, জ্বর চলে এসেছে। আর জ্বরের কারণে কিছুটা সেন্সলেস হয়ে পড়ে আছে তিশা। জিসান আর কিছু না ভেবে তিশাকে কোলে তুলে রুমের ভেতরে নিয়ে বিছানায় শুয়ে দিল। তিশার হাত পাগুলো ঠান্ডা বরফের মতো জমে গিয়েছে। কিছুক্ষণ পর পর জ্বরের ঘোরে উল্টাপাল্টা বকছিল, সাথে তিশা কাঁপতে লাগলো। জিসান গিয়ে বাড়ির কেয়ারটেকারকে কল করে আশেপাশে কোনো ডক্টর আছে কিনা জানতে, কিন্তু কেয়ারটেকার কথা শুনে নিরাশ হয় জিসান। কারণ এত রাতে এখানে ডক্টর খোঁজা মানে দুর্বাঘাসে সুই খোঁজার মতো। জিসান মাথায় হাত দিয়ে বসে তিশার দিকে তাকিয়ে আছে। ভেজা কাপড়গুলো এখনো তিশার শরীরে। জিসান চট করে ওর বন্ধু ডক্টর নাইমের কথা মনে পড়লো। সাথে সাথেই কিছু না ভেবেই ফোন দিয়ে দিল। হ্যালো নাইম, আমি জিসান। জিসান? কোন জিসান? জিসান তো... কারণ জিসান তো মরে গিয়েছে, তাই নাইমকে বলতে না দিয়ে। ওসব পরে বলবো, তোর একটা সাহায্যের দরকার ছিল। বল, কি করতে হবে? জিসান সব খুলে বলল। বুঝলাম, জ্বর মনে হয় শরীরে অনেক বেশি। যেহেতু কিছু করার নেই ওখানে, তাই ঘরোয়াভাবে আগে ট্রাই কর। এরপর যদি না কমে আর শরীরের উত্তাপ আরও বাড়ে, তাহলে তোকে একটু পরিশ্রম করতে হবে। বুঝছিস তো আমি কি বোঝাতে চাচ্ছি? জিসান হালকা করে বলে। জিসান সোফায় বসে তিশার দিকে তাকিয়ে আছে। ওর আগে বাড়তে কোনো সমস্যা নেই, সমস্যা তো এক জায়গায়। তিশা এখনো কিছুই জানে না, সত্যিই যে এখনো ওকে বলাই হয়নি। তাই জিসান একটু অস্বস্তি ফিল করছে। তিশার সুস্থ হওয়া আগে জরুরি, বাকি সব পরে ভাবা যাবে। বলেই জিসান তিশার কাছে গিয়ে একটা একটা করে তিশার ভেজা কাপড়গুলো সব খুলে ফেললো। দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে ভালো করে তিশাকে ঢেকে দিল। ওয়াশরুম থেকে বালতি ভরে পানি এনে কপালে দিয়ে দিল, শরীরটাও মুছে দিল। কিন্তু তিশার অবস্থার কোনো তেমন পরিবর্তন লক্ষ্য করছে না জিসান তিশার মুখের দিকে তাকিয়ে দেখে তিশা জ্বরের ঘোরে কাঁপছে এখনো।
জিসান নিজের সব চিন্তা বাদ দিয়ে নিজের শার্টটা খুলে ফেলে দিয়ে তিশার সাথে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে পড়ে। জ্বরের ঘরে থাকা তিশা নিজের শরীরে কারো গভীর স্পর্শ পেয়ে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জিসান এখন আর কোনো বাধা মানতে নারাজ। তাই তিশার হাত দুটো বিছানায় চেপে ধরে একটু জোর করেই তিশাকে পাওয়ার ব্যস্ত হয়ে পড়ল। প্রিয়তমাকে এতদিন পর কাছে পেয়ে জিসানের আজ নিজের বাদ নেই। ও আজ হারিয়ে যাবে পুরোপুরি তিশার মাঝে। তিশার চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছে। এটা সুখের না, কষ্টের, কারো জানা নেই। তিশা জানে গভীরভাবে এভাবে স্পর্শ করা ব্যক্তিটির সাথে না পেরে চুপ হয়ে যায়। তিশাকে শান্ত হতে দেখে জিসানও তার হাতে বাঁধন খুলে দেয়। তিশা কিছুক্ষণ পর পর কেঁদে উঠছে, তবে এই কাঁপার কারণ হয়তো জ্বর না, তিশার শরীরে বয়ে যাওয়া জিসানের হাতে স্পর্শের কারণে। বাইরে ঝড় কমে যাওয়ায় রুমে দুজনের গোঙানি আর নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। সুখের এক শেষ সীমানায় জিসান তিশাকে নিয়ে যায়। এতে শুধু ওদের শরীরে না, রুমেরও উষ্ণতা বেড়ে গিয়েছে। এখন শুধু ভোর হবার পালা। নতুন সকাল তিশার জীবনে কি নিয়ে আসে তা দেখার পালা। আজ সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল, তাই তো বিরতি নিয়ে কিছুক্ষণ পর পর গড়ি গড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। সারা রাত ধরে চলেছে আকাশের এই বৃষ্টির খেলা। আকাশটা একটু বেশি গাম্ভীর্যতার রূপ ধারণ করে বসে আছে। রাত বাজে এখন 3:30। কিছুক্ষণ পর রাতের তীব্রতা কমে ভোরের আলোয় ছেয়ে যাবে আকাশ। আর এই আধো অন্ধকার আধো আলোয় পূর্ণ সকাল দেখতে বেশ লাগছে। আজকে সকালটাও একটু ভিন্ন মনে হচ্ছে জিসানের। ব্যালকনিতে দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বিদায় নিচ্ছে তুষ্ট এই রাতটাকে। বৃষ্টি ঝরা এই রাতে কিছু প্রাপ্তির সুখ জিসানের চোখে মুখে ফুটে উঠেছে। মন থেকে আজ অনেক খুশি। আজ কতদিন পর তিশাকে এতটা কাছে পেয়েছে জিসান। হয়তো তিশার প্রতি একটু অন্যায় করে ফেলেছে, কিন্তু আজ নিজের প্রতি নিজেরই কোনো কন্ট্রোল ছিল না জিসানের। তিশাকে পাওয়ার লোভটা কিছুতেই সামলাতে পারেনি। এখন শুধু অপেক্ষা তিশার ঘুম ভাঙার। তিশাকে সামলানো এত সহজ হবে না জিসানের। তবুও জিসানের কোনো চিন্তা নেই, শুধু মুখে একটা বিস্ময়কর হাসি, যার কারণ হয়তো তিশা জেগে থাকলে তিশাও বুঝতে পারতো না। দূরের আকাশে আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে অ্যালার্ম বেজে উঠল। অ্যালার্মের শব্দে রায়হানের ঘুম ভেঙে গেল। এক হাত দিয়ে কষ্ট করে অ্যালার্মটি বন্ধ করলো, কারণ আরেক হাত দিয়ে নিশিকে জড়িয়ে ধরে আছে। ঘুমন্ত নিশির কপালে একটা চুমু দিয়ে চাদরটা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে রায়হান ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে বের হয়ে রায়হান নিশিকেও ডাক দিল নামাজ পড়ার জন্য। নিশি আড়মোড়া দিয়ে আবার অপর পাশ শুয়ে পড়ল। রায়হান নিজের কাপড়গুলো বের করতে করতে নিশিকে একটা ছোটোখাটো ওয়ার্নিং দিয়ে দিল, যা শুনে নিশি লাফ দিয়ে উঠে বসল। 10 মিনিট টাইম আছে তোর কাছে, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে বের হবি। নামাজ কাজা হলে তোর কপালে কিন্তু খারাপই আছে। নিশি চাদরটা দিয়ে নিজেকে আরো ভালো করে ঢেকে নিয়ে মনে মনে বলল, শয়তান বেটা রাতে কাছে টানে আর দিনে ওয়ার্নিং। একদম দ্বিমুখী সাপ, যখন তখন রূপ বদলায়। এখন ঠান্ডার মধ্যে আমাকেও গোসল করতে হবে। উফ, কি হলো, এখনো বসে আছিস কেন? ধমক দিয়ে রায়হান। নিশিও মুখ ভ্যাংচি দিয়ে বিছানা থেকে উঠতে উঠতে বলল, ঠান্ডা যতদিন থাকবে আপনি আমার কাছে একদম ঘেসবেন না, মনে থাকে যেন। নিশি চলে যেতে নিলেই রায়হান নিশির হাতটা ধরে ফেলে। কি বললে আবার বলতো? কই না তো, কিছু বলিনি। আমি কি কিছু বলতে পারি? দেখুন, আমাকে দেখে কি আপনার এমনই মনে হয়? একদম ইনোসেন্ট একটা চেহারা করে দাঁড়িয়ে আছে নিশি। মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না এই মেয়ে। হয়েছে, এত নাটক করতে হবে না। তোর নাটকের সব সিনস আমার জানা। নিশি ছাড়া পেয়ে যেন বেঁচে গেল। ওয়াশরুমের দরজার সামনে যেতেই রায়হান বলল, আর হ্যাঁ, আমার যখন ইচ্ছা হবে তোর কাছে আসবো। এতে যদি তোর গোসল করতে করতে নিউমোনিয়াও হয়ে যায় তবুও ছাড় নেই। দরকার পড়লে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো, তবুও আমার থেকে মুক্তি নেই। নিশি রায়হানের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা গালি দিল, খুবই ভয়ঙ্কর। রায়হান যদি শুনতে পারতো নিশি কি বলেছে, তাহলে আজ রায়হানের মার থেকে নিশিকে কেউ বাঁচাতে পারতো না। আকাশ এখন একদম মেঘ নেই। রোদের তীব্র
তীব্রতাও হালকা হালকা করে বাড়ছে। চারপাশে পরিবেশটাও সূর্যের আলোয় অনেকটা জ্বলজ্বল করছে। ঋতুটাই এখন এমন, হালকা ঠান্ডা হালকা গরম। রাতে শীত অনুভব হলেও দিনে সূর্যের তাপ যেন সব শুষে নেয়। চারপাশে খোলামেলা একটা ব্যালকনিতে দাঁড়িয়ে জিসান কারোর সাথে কথা বলছিল। হঠাৎ ছাদের ফ্লোরে চোখ পড়ল, কারো ছায়ার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, যা আস্তে আস্তে জিসানের দিকে আসছে। প্রতিবিম্বটির হাতে কিছু একটা আছে। জিসান নিজেকে প্রস্তুত করে নিল ছায়াটির সাথে লড়াইয়ের জন্য। হঠাৎ ছায়াটি ক্রমশ করলে জিসান আচানক সরে যায়। সরি হঠাৎ ছায়াটি আক্রমণ করলে জিসান আচানক সরে যায়, কিন্তু ছায়ার হাতে থাকা ধারালো অস্ত্রটি একটু লেগে জিসানের বাহুটি কেটে যায় অল্প। জিসান আক্রান্ত করা ব্যক্তিটিকে দেখে শকড, কারণ এ আর অন্য কেউ না, তিশা। জিসান জানতো তিশা ঘুম থেকে উঠে পাগলামো করবে, হয়তো কান্নাকাটি, কিন্তু তিশা যে অগ্নিগিরির রূপ ধারণ করবে তা তো জিসানের স্বপ্নেও ভাবেনি। তিশা আবার জিসানের উপর হামলা করতে নিলে জিসান তিশার দুহাত ধরে ফেলে। কি করছিস তিশা? পাগল হয়ে গিয়েছিস? শয়তান অসভ্য লোক, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুই একটা ক্যারেক্টারলেস বেহুদা মানুষ। আমার সর্বনাশ করার জন্যই হোটেল রেখে এই নির্জন কটেজে নিয়ে আসছিস। আমার অসুস্থতার সুযোগ নিয়েছিস। তোর সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? আজ আমি তোকে জানে মেরেই ফেলবো। তোদের মতো কুলাঙ্গারদের কারণেই তো নারীরা সেফ থাকে না। নারী দেখলেই শুধু তোদের ভোগ করতে মন চায়। আজ আমি তোকে মেরেই ফেলবো শয়তান। তিশার এমন তুই তোকারি করে কথা বলা আর গালাগালি শুনে জিসানের মেজাজ 420 ভোল্টে উঠে গেল। তিশার হাতটা শক্ত করে চাপ দেয়ার সাথে সাথে তিশার হাত থেকে ধারালো ছুরিটা পড়ে গেল নিচে। জিসান টান দিয়ে তিশাকে একদম নিজের বুকের সাথে এমনভাবে চেপে ধরল যে তিশা ইচ্ছা করলেও কিছু করতে পারছে না। আর তিশার মুখের সামনে নিজের মুখ এনে দাঁতে দাঁত চেপে বলল, কালকের ডোজটা মনে হয় কম ছিল। সমস্যা নেই, সব সুদে আসলে আবার আজ উসুল করে দেব। জাস্ট রাতটার জন্য একটু অপেক্ষা করো। এ কথা বলেই জিসান তিশাকে একটু ধাক্কা দিয়ে নিজের থেকে একটু দূরে সরিয়ে দেয়, কারণ কাটা জায়গা থেকে ব্লাড বের হচ্ছে। জিসান শরীরের তলাটা দিয়ে জায়গাটা চেপে ধরে। রক্ত পড়াটা বন্ধ হলে ড্রেসিং করে নিবে। তিশা স্থির হয়ে দাঁড়িয়ে কিছু ভাবছে। বেঁচে থাকার ইচ্ছাটা আবার যেন শেষ হয়ে গেল তিশার মধ্যে। তিশার মন দেহ শুধু নিজের স্বামী জিসানের জন্য। এখানে আর কোনো কারো জন্য সামান্যতম জায়গা তিশা রাখেনি। আর আজ আরিয়ান সব শেষ করে দিল। নিজেকে তিশা আজ খুব অপবিত্র মনে হচ্ছে। সাদা কাপড়ের দাগ লাগলে যেমন আগের মতো হয় না, ঠিক তেমনি নারীর চরিত্রটাও একবার কলঙ্কিত হলে সেই কলঙ্কের দাগ আর মোছা যায় না। আমি একটা নষ্টা মেয়ে, এটা শোনার আগেই আমি মরে যাওয়া উচিত। তিশা ভাবতে দেরি, কিন্তু স্টেপ নিতে দেরি হয়নি। ব্যালকনির রেলিংয়ে দাঁড়িয়ে লাফ দিতে নিলে কেউ একজন ধরে হাঁচকা টান দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারে। তিশা ছিটকে গিয়ে নিচে পড়ে। আরিয়ান, জিসান এরূপ কাণ্ডে তিশা ক্রোধে আরো ফেটে পড়ে। আমার সব কিছু শেষ করে এখন আবার আমাকে মরতেও দিচ্ছে না কেন? আর কি চাই? একবার ভোগ করে কি শান্তি হয়নি, নাকি মনে আরো বাসনা জেগেছে আপনার? জিসানের মাথা এবার পুরো বিগড়ে গেল। তিশাকে ধরে দাঁড় করিয়ে টানতে টানতে বাড়ির পেছনে সুইমিং পুলে তিশাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তিশা সাঁতার জানে না, তাই বারবার বাঁচার জন্য চেষ্টা করছে, কিন্তু তবুও আরিয়ানকে ডাকছে না। আর জিসান দাঁড়িয়ে দাঁড়িয়ে তিশার কাণ্ডগুলো দেখছে। জিসান ভাবতে লাগলো, এই মেয়ে এতটা জিদ্দি কি করে হলো? ভাঙবে তবু মোচড়াবে না, মারবে তবু সাহায্যের জন্য মরবে তবু সাহায্যের জন্য ডাকবে না। কিছুক্ষণ পর জিসান সুইমিং পুলে নেমে আস্তে আস্তে করে তিশার সামনে এসে তিশাকে নিজের কাছে টেনে আনে। জিসানকে আরিয়ান ভেবে তিশা আরিয়ানকে কাছ থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। আমি ছেড়ে দিলে পানিতে ডুবে যাবে। ডুবলে ডুববো, তারপরেও আপনার সাহায্য নিতে চাই না। খবরদার, আপনি আমাকে একদম ছোবেন না। আপনার ছোঁয়ার চেয়ে মরে যাওয়া ভালো। জিসান আর কোনো আকাশ পাতাল না ভেবে তিশাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে তিশার ওষ্ঠগুলো নিজের দখলে নিয়ে নিল তিশাকে শান্ত করার জন্য।
তিশা যত ছটফট করতে লাগলো, জিসান তিশার এত বেশি কাছে টেনে নিল। কিছুক্ষণ পর জিসান তিশাকে ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকালো। তিশা শান্ত তো হলো, কিন্তু এই শান্তি আবার তুফান আসার বার্তা নয় তো। রাগে পুরো শরীর কাঁপছে তিশার। ধপধপে সাদা মুখটা লাল হয়ে গিয়েছে। জিসানের দিকে এমনভাবে চেয়ে আছে যে আজ ছাড়া পেলে হয়তো জিসানকে খুন না করে ঘুমাবে না তিশা। জিসান তিশার এমন রূপ দেখে হেসে দিল। তিশার কপালে নিজের ভিজা অস্ত্রগুলো ছুঁয়ে দিয়ে বলল, জান, এভাবে তাকাস না। আমি যে ঘায়েল হয়ে যাব। একবার মৃত্যুর সাথে লড়াই করে এসেছি তোর জন্য। এবার গেলে কিন্তু মৃত্যু আমাকে ছাড়বে না। মুহূর্তে তিশার চেহারার রং বদলে গেল। চোখ দুটো ছলছল করতে লাগলো। তিশা কিছু বুঝে ওঠার আগেই জিসান তিশাকে কোলে করে সুইমিং পুল থেকে বাহিরে করে আনলো। তিশা ছলছল চোখে জিসানের সামনে এসে একবার জিসানকে স্পর্শ করতে নিলে জিসান সরে যায়। তুই আমাকে হার্ট করছিস। তুই আমাকে হার্ট করেছিস। তাই আমাকে ছোঁয়ার কোনো অধিকার নেই তোর। তিশা এবার ডুকরে কান্না করে দেয়। কান্না করতে করতে জিসানের পায়ের সামনে বসে পড়ে। আমার সাথে কেন এমন করছেন? একটিবার আমাকে ছুঁয়ে দেখতে দিন প্লিজ জিসান। এরপর যা শাস্তি দিতে মন চায় দিয়েন, আমি কিছুই বলবো না প্লিজ। জিসান তিশার প্রতি যতটা দুর্বল তার থেকেও বেশি কঠোর তিশার সব কিছু ব্যাপারে। তবে তিশাকে নিজের এই কঠোরতার রূপ কখনো দেখাতো না। কিন্তু তিশা বারবার আত্মহত্যা জিসানকে খুব বেশি কষ্ট দিয়েছে এবার। জিসান এটা ভাবলেও নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। যদি তিশার কিছু হয়ে যেত তখন। তাই এবার তিশাকে একটু শিক্ষা দেয়া দরকার। জীবনটা এত সহজ না যে বললেই শেষ হয়ে যায়। জীবন একটাই, আর এই জীবনে আমাদের কাছে মানুষগুলোর প্রতি অনেক দায়িত্ব ও কর্তব্য থাকে। তাই আমাদের সকলে না চাওয়া সত্ত্বেও জীবনের সাথে লড়াই করে নিজের দায়িত্বগুলো সুন্দরভাবে পূরণ করতে হবে। আর আত্মহত্যা সে তো মানব জীবনের সব থেকে জঘন্যতম একটা কাজ। না আছে ইহকাল আর না আছে পরকাল আর তার ভাগে। তাহলে কেন তিশা এই জঘন্য কাজ করতে গেল? তাই জিসান একটু নারাজ, খুব নারাজ তিশার উপর। তোয়ালা দিয়ে তিশার ভেজা চুলগুলো মুছে দিল জিসান, কিন্তু তিশাকে স্পর্শ করতে দেয়নি নিজেকে। ভেতরে গিয়ে তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে ফেল, তা না হলে কালকের মতো আজও জ্বর আসবে। তিশাকে ওভাবেই বসে থেকে কাঁদতে দেখে জিসান এবার জোরে একটা ধমক দিল। জিসানের ধমকে তিশা একটু কেঁপে উঠল। সাথে সাথে রুমের দিকে দৌড় দিল। ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে বসে তিশা কাঁদছে। কেন এত কান্না আসছে তিশা আজ নিজেও জানে না, কিন্তু কান্নার কারণে আজ মনটা হালকা হয়ে যাচ্ছে। ভারী একটা পাথর মনে হয় এতদিন জমেছিল মনে, যা আজ চোখের পলকে গায়েব হয়ে গেল। জিসান এসে দেখে তিশা এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। তাই ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগলো। জিসানে বারবার দরজা ধাক্কানোর কারণে তিশা ওয়াশরুমের দরজা খুলে দিল। জিসান তাকিয়ে দেখে তিশা একটা তোয়ালা পরে দাঁড়িয়ে আছে, আর চুল দিয়ে এখন আবার পানি পড়ছে। তার মানে তিশা আবার শাওয়ার নিয়েছে। জিসানের রাগ উঠলেও নিজেকে শান্ত করে তিশাকে ওয়াশরুম থেকে বের করে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে চুলের পানিগুলো ভালো করে আবার মুছে দেয়। তারপর হেয়ার ড্রাই মেশিন দিয়ে চুলগুলো ভালো করে শুকিয়ে দেয়। এরপর ব্যাগ থেকে একটা শাড়ি বের করে তিশার হাতে দিয়ে, তুই পরবি নাকি আমি পরিয়ে দেব? তিশা শাড়িটা হাতে নিয়ে, আমিই পড়তে পারবো। গুড বলে জিসান রুম থেকে বাইরে চলে যায় তিশার জন্য কিছু খাবার আনতে। জিসান খাবার এনে তিশাকে নিজ হাতে খাইয়ে দেয়। চোখ দুটো দিয়ে এখনো পানি পড়ছে তিশার, তবুও কিছু না বলে চুপচাপ খেয়ে নেয় জিসানের হাতে। সবসময় কষ্ট পেলেও যে কান্না পায় এমন না, মাঝে মাঝে সুখ দেখেও কাঁদতে মন চায়। জিসানও জানে এই চোখের পানি আজ কষ্টের না, অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার। তাই তো নিজের হাত দিয়েই বারবার চোখের পানিগুলো মুছে দিচ্ছে। খাবার খাওয়ার পর তিশাকে ওষুধ খাইয়ে দেয়, কারণ এখন আবার জ্বর আসছে তিশার শরীরে। তিশাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে জিসান চলে যেতে নিলে তিশা জিসানের হাতটা ধরে ফেলে। তিশা হাত ধরে জিসান তিশার দিকে এমনভাবে তাকায় মনে হয় এখনই তিশাকে জ্বালিয়ে দেবে। জিসানের এমন তাকানো দেখে ভয়ে তিশা হাতটা ছেড়ে দেয়। সাথে সাথেই নামাজ শেষ করে রায়হান ছাদে চলে এসেছে আজকে স্নিগ্ধ সকালটাকে দেখতে। সূর্যের আলোয় মাত্র ভূমিষ্ঠে পড়তে শুরু করেছে।
নিশিকেও 2 কাপ কফি নিয়ে ছাদে চলে আসতে বলল। কিছু কথা আছে বলবে। নিশি একটু ভয় পেল, কারণ কালকের কলেজের ঘটনার পর রায়হান এই বিষয়ে এখনো কিছু নিশিকে জিজ্ঞেস করেনি। তাহলে কি এখন জিজ্ঞেস করবে? এমন হাজার আকাশ কুসুম চিন্তা করতে করতে নিশি 2 মগ কফি নিয়ে হাজির হলো ছাদে। রায়হান একটা নিয়ে নিশিকেও খেতে বলল, কিন্তু রায়হান কি বলবে এটা ভেবে নিশির গলা দিয়ে আজ আর কফি ঢুকছে না। রায়হান কফির মগে চুমুক দিয়ে বলল, তোর হাতের কফিটা চমৎকার। নিশি কিঞ্চিত একটা হাসি দিল। কিছুক্ষণ পর রায়হান বলা শুরু করলো, আশিস একজন মানসিক রোগী, ওর থেকে একটু দূরত্ব বজায় রাখিস নিশি। মানে পাগল, তাই তো বলি এমন উদ্ভট কথাবার্তা বলে কেন ছেলেটি? পাগল না ও, তবে মানসিক সমস্যা আছে একটু। কিন্তু পাগল হলো কি করে? নিশি, কারো অসুস্থতার মজা নিতে নেই। ছেলেটা কিন্তু খারাপ না, পড়ালেখায় কিন্তু বেশ ব্রিলিয়েন্ট। এত ব্রিলিয়েন্ট ছেলের এমন অবস্থা কি করে হলো পড়ালেখা করে? রায়হান একটা দীর্ঘশ্বাস ফেলে। রায়হান নিশিকে নিজের কাছে টেনে এনে নিশির পিঠে নিজের বুকে ঠেকিয়ে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। ভালোবাসা এমন একটি রোগ যার থেকে মুক্তি পেতে হয়তো বড় বড় ডাক্তাররাও কিছু করতে পারে না। কোনো ডাক্তারের কাছে এই রোগের ওষুধ নেই। ভালোবাসার রোগকে কেবল ভালোবাসা দিয়েই পরাজয় করা। আশিস একটা মেয়েকে খুব ভালোবাসত। মেয়েটির নাম কুহু ছিল, কিন্তু 6 মাস আগে মেয়েটি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। মেয়েটির মৃত্যু আশিস কিছুতেই মেনে নিতে পারছিল না। সারা দিন রাত মেয়েটির কবরে গিয়ে পড়ে থাকতো আর কুহু কুহু বলে কাঁদতে থাকতো। মাঝে মাঝে বাড়ি থেকেও কোথাও চলে যেত, কোথায় যেত বলে যেত না। মাঝে মাঝে রাস্তাঘাটে নাকি পড়ে থাকতে দেখা যেত। আশিসের বাবা মা ছেলের এই অবস্থা দেখে অনেকটা ভেঙে পড়েছিল। অবশেষে ডাক্তার সাজেশন করে আশিসকে মেন্টাল হাসপাতালে পাঠানো, তা নাহলে আশিস যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে দিতে পারে নিজের সাথে। ডাক্তারের সাজেশনে আশিসের বাবা মা আশিসকে ওখানে রেখে আসে। 1 মাস আগে আশিস সুস্থ হয়ে বসে আসে। তোদের কলেজের প্রিন্সিপাল আশিসের বাবার বন্ধু বলে। বছরে এই সময় আশিসকে কলেজে ভর্তি করে নেয়। ও সো স্যাড। কিন্তু আশিস আমাকে কুহু বলে কেন? কারণ তোর চেহারা কিছুটা কুহুর সাথে মিলে। প্রথম দেখায় সবাই এটাই বলবে তুই কুহু, কিন্তু একটু খেয়াল করলে তফাৎ বোঝা যাবে। আপনি এত কিছু জানলেন কি করে? রায়হান কথা কাটানোর জন্য, তোর ভেজা চুল থেকে মাতাল করা ঘ্রাণ আসছে। আমি কিন্তু এবার পাগল হয়ে যাব। কথা কাটাতে চাইছেন? হুম, যতটুকু তোর জানার জন্য বলেছি, এরপর বাড়তি কোনো কথার জবাব আমি দিতে পারবো না। শুধু বলবো আমি তোর ভাগ কাউকে দিতে রাজি না, তাই দূরে থাকবি ওই ছেলের থেকে। আহমেদ ভিলায় আজ আবার জিসানের দুমামি রুমি এবং রোকসানা বেগম আগমন ঘটেছে। আজকাল জিসানদের বাসায় তাদের আনাগোনা একটু বেশি বেড়ে গিয়েছে। এতদিন জিসানের জন্য আসতে পারেনি, কিন্তু এখন কোনো বাধা নেই। আর এসেই মিসেস রাবেয়া বেগমকে কানপোড়া দেওয়া শুরু করেছে তিশার বিরুদ্ধে। যে মেয়ের জন্য এতদিন জিসান তাদের অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই মেয়েকেও তারা অপমান করে বাড়ি থেকে বের না করা পর্যন্ত শান্তিতে থাকবে না। তাই তো সেই দিন তিশাকে অনেক অপমানজনক কথাবার্তা বলে যাতে তিশা বাড়ি ছেড়ে নিজেই চলে যায়। কিন্তু তিশা তাদের কথায় কোনো রিয়েক্ট না করায় মামি দুজন যেন আরও তেলে বেগুনে রেগে যায়। তাই আজ আবার এসেছে আহমেদ ভিলায়। এবার নিজেদের প্রতিশোধ রাবেয়া বেগমের মাধ্যমেই নিবে বলে স্থির করলো। জিসানের মৃত্যুর পর রাবেয়া বেগমে এমনিই কোনো কিছু খবর থাকে না। চিন্তা চেতনাও দিন দিন লোপ পাচ্ছে মনে হচ্ছে। সংসারের সব কিছু থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে। এই সুযোগটায় তিশার প্রতি রাবেয়া বেগমের মনে এক ধরনের বিষ ঢেলে দিল রুমি ও রোকসানা। জিসানের মৃত্যুর জন্য একমাত্র তিশা দায়ী। তিশা না থাকলে তাদের ছেলে আজ তাদের সাথেই থাকতো। জিসান তিশার কারণেই সব ধরনের ঝামেলায় জড়ায়। তাই ছেলের এমন অকাল মৃত্যু তিশার জন্য হয়েছে। অপয়ামি বলে কথা, এসব নানা ধরনের কথাবার্তা বলে রাবেয়া বেগমের ব্রেন ওয়াশ করে ফেলে। ছেলের মৃত্যু শোক এখনও কাটাতে না পারার রাবেয়ার মনে তিশার জন্য সামান্য হলেও তিক্ততা এসেছে। এখন দেখার পালা এর পরিণতিটা কি ঘটে।
বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে 20 বছরের তরুণী নিজের বন্ধুদের দ্বারাই ধর্ষণের শিকার হয়েছে। শুধু তাই না, নিজেদের অপরাধ ঢাকার জন্য ধর্ষণের পরে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মেয়েটি ভাগ্যক্রমে বেঁচে যায়। পত্রিকার শিরোনামটি পড়ে শামসুর রহমান আর পুরোটা পড়তে পারল না। পত্রিকা পড়ার সময় এ ধরনের ঘটনা যদি সামনে আসে, তখন শামসুর রহমান তিশার সাথে ঘটে যাওয়া অতীতের সেই জঘন্য ঘটনার কথা মনে পড়ে যায়। সেদিন তিশাও ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল, তা না হলে তিশাও কোনো না কোনো পত্রিকায় হেডলাইন হয়ে যেত। হয়তো মেয়েকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে হতো। ছোটকাল থেকেই মেয়েটা আমার ভুগছে। প্রথমে এমন একটা জঘন্য ঘটনা, তারপর এত ছোট বয়সে বিয়ে, আর এখন যখন মেয়েটার ভাগ্যে কিছুটা সুখ ধরা দিয়েছিল, আর তখনই এত অল্প বয়সে বিধবার দাগও লেগে গেল জীবনে। মেয়ের কথা চিন্তা হতেই শামসুর রহমানের চোখ দুটো না চাওয়া সত্ত্বেও ছলছল করে উঠল। রেনু বেগম চা হাতে স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করছে সমস্যা কোথায়। এরপর টেবিলে চাটা রেখে স্বামীর পাশে এসে বসলো। স্বামীর লুকানো চোখের জলটা তার চোখের ফাঁকি দিতে পারেনি। এত বছরের সংসার কি করে পারবে স্বামীর কাঁধে হাত রেখে? তিশার কথা ভাবছেন? শামসুর রহমান চোখের চশমাটা খুলে টেবিলের উপর রেখে দিল। উত্তরে কিছু বলল না। কিছুক্ষণ পর নীরবতা কেটে, জানো রেনু, আজ মনে হচ্ছে আমার ডিসিশনটাই ঠিক ছিল। জিশানের সাথে তিশাকে আবার দেওয়া উচিত হয়নি। আজ যদি জিশানের সাথে তিশার বিয়েটা না হতো, তাহলে তিশাকেও সারা জীবনের জন্য এমন একটা কষ্ট বহন করতে হতো না। তখন যদি একটু কঠোর হতে পারতাম, তাহলে হয়তো মেয়েটি কিছুদিনের জন্য কষ্ট পেত, কিন্তু বেঁচে তো থাকতো। এখন তো জিন্দা লাশ হয়ে বেঁচে আছে। এত ধৈর্য হারালে কিভাবে হবে বলুন? মেয়ের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। বাবা মা হিসেবে আমাদের যতটুকু করার করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমরা হাজার চেষ্টা করে মেয়ের কপাল তো পাল্টাতে পারবো না। একটা কথা আছে না, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করে। হয়তো এতেও তিশার জন্য ভালো কিছু লেখা আছে। আপনি এসব ভেবে নিজে শরীর অসুস্থ করবেন না। হঠাৎ দুজনের কথার মাঝে কাজের মেয়ে পলি এসে বলে, আমা দেখেন তো কেডে আইছে। রেনু বেগম তাকিয়ে দেখে নিবিড় দাঁড়িয়ে আছে দরজার সামনে। আরে নিবিড় বাবা, কেমন আছো? দাঁড়িয়ে আছো কেন? এসো ভেতরে, এসো বসো। তোমাকে তো আজকাল দেখাই যায় না। এই মামা মামির কথা ভুলে গিয়েছো মনে হয়। নিবিড় রুমে প্রবেশ করেই প্রথমে সালাম দিল দুজনকে, এরপর জিজ্ঞেস সিঙ্গেল সোফায় বসে জবাব দিল, আচ্ছা, বুঝতে পারছি তুমি তোমার মামার সাথে গল্প করো। আমি চা পাঠাচ্ছি তোমার জন্য। রেনু বেগম যাওয়ার পর নিবিড়ও শামসুর রহমানের সাথে আলাপ করতে লাগলো। তাদের আলাপে তিশার কথা উঠলে নিবিড় শামসুর রহমানকে সাজেশন দেয় তিশাকে এ বাড়িতে নিয়ে আসতে। কিন্তু নিবিড়, তিশা কি আসবে? শামসুর রহমান খুব গম্ভীর হয়ে কথাগুলো শুনলেন। মনে মনে তিনি কিছু আওড়াতে লাগলো। নিবিড় কোনো কথা তার কাছে রং বলে মনে হলো না। নিবিড়ের কোনো কথা তার কাছে রং বলে মনে হলো না। ঠিক তো বলেছে নিবিড়, সময় হয়ে গিয়েছে মেয়েকে আবার নিজের কাছে নিয়ে আসার। জিসান তিশাকে নিজের উপর উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। পারল না জিসান কঠিন হতে, তিশাকে শাস্তি দিতে। কিভাবে দেবে এই মেয়েটিকে শাস্তি জিসান? মেয়েটি তো ওরই কারণে বারবার নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। কতটা ভালোবাসা থাকলে একজন মানুষ এমন করতে পারে? তিশার এই অবিরাম ভালোবাসা দেখে জিসানের কঠিন মনটা নিমেষেই গলে গেল। অনেক কষ্ট পেয়েছে, অনেক শাস্তিও পেয়েছে, আর না, আমি আর কোনো কষ্ট তোর ধারের কাছে আসতে দেব না। কষ্ট তোকে ছোঁয়ার আগে আমাকে ছুঁতে হবে। এখন থেকে শুধু ভালোবাসা হবে। আমার এই প্রাণ পাখিটাকে অনেক ভালোবাসবো, আর ভালোবাসা দিয়ে ওর সব কষ্ট দূর করে দেব। জিসান তিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মনে মনে এসব ভেবেই যাচ্ছে। জিসানের বুকে মাথা রেখে তিশা চুপচাপ ছোট বাচ্চাদের মতো শুয়ে আছে। এখানে তিশা যেন এক স্বর্গীয় সুখ অনুভব করছে। এত শান্তি তিশা কয়েক মাসে হয়তো হার পায়নি। ভাবতেই তিশার চোখে এক ফোঁটা জল গড়িয়ে জিসানের বুকের উপর পড়ল। জিসান বুঝতে পারে তিশা আবার কাঁদছে, তাই তিশাকে দুহাত দিয়ে জড়িয়ে নিজের সাথে আরও মিশিয়ে নেয়। জান, প্লিজ স্টপ। তোর চোখের জল আমার বুকের ভেতরে জ্বালাটা কিন্তু বাড়িয়ে দেয়।
তিশা কিছুক্ষণ চুপ থেকে চোখ দুটো বন্ধ করে বলল, আমি তো আপনার এই বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতে চাই, যাতে আজ আমার ভেতরে সব কষ্টগুলো দূর হয়ে যায়। আমি তো আপনার বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতে চাই, যাতে আপনি বুঝতে পারেন আপনাকে ছাড়া আমি কি দহনে জ্বলেছি। আমার প্রতিটি চোখের পানি যাতে আপনাকে মনে করিয়ে দেয় আপনাকে ছাড়া বাঁচা এই জীবনে আর সম্ভব না। অবশেষে এখন আপনাকে কাছে পেয়ে আপনার বুকে মাথা রেখে একটু ঘুমাতে চাই পরম শান্তিতে আমি। আপনি হয়তো জানেন না, আমার প্রত্যেকটা দিন শুরু হতো আপনাকে ভেবে, আর প্রত্যেক রাতে আপনাকে ভেবেই পার হতো। কিন্তু আজ আমার সব কষ্ট সুখে পরিণত হয়েছে আপনাকে পেয়ে। আমি আর কিছুই চাই না, শুধু কথা দিন আমাকে এভাবে একা ছেড়ে কোথাও যাবেন না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরণ এলেও যেন দুজনকে একসাথে নিয়ে যায় আল্লাহ। জীবন আমাকে অনেক কিছু দিয়েছে তিশা, আর এসব কিছুর মধ্যে আমার তুইটা সবচেয়ে বেশি দামি। তোর ভালোবাসা পাওয়ার জন্য একসময় কত না পাগলামি করেছিলাম। দেখ, সেই ভালোবাসায় আজ তুইও পাগলামি করছিস। অবশেষে বলা যায় আমার তিশা আমার সঙ্গে নিজেকে সম্পূর্ণ রাগিয়ে নিয়েছে। জিসানের ঠোঁটে ফুটে উঠে এক চিলতে হাসি। খুশিতে আজ মনের বাগানে প্রতিটি ফুল যেন ফুটে উঠছে। তিশা জিসানের বুকে একটা কিস করে জিসানকে জিজ্ঞেস করে, আচ্ছা এখন বলেন তো, কোথায় ছিলেন আপনি এতদিন? কেন আমাদের বলেননি? আর এভাবে আরিয়ান সাজার মানেটা কি? কি হয়েছিল? জিসান তিশার কপালের উপর চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলে, সব বলবো, একটু ওয়েট কর জান। ওকে, কিন্তু আমাকে এভাবে এতদিন কষ্ট দেওয়ার জন্য আপনাকে কিছু দিতে হবে। তাই নাকি? আমি সব সম্পত্তি তো তোর নামে আগে লিখে দিয়েছি, আর আছে এই জীবনটা, তাও তোর নামে। আর কি চাই? তিশা জিসানের কানে কানে ফিসফিসিয়ে বলে, আপনার অস্তিত্ব চাই আমার মাঝে, আপনার আর আমার মিলনের একটা অংশ চাই আমি। তিশার ইচ্ছাটা শুনে আজ জিসানের চোখ দুটো আনন্দের এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তিশার বুকের সাথে চেপে ধরে, আল্লাহ চাইলে তোর এই ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে জান। এখন চুপ করে শুয়ে থাক, নড়াচড়া করবি না, আমি ঘুমোবো একটু। তিশার ইচ্ছাটা শুনে আজ জিসানের চোখ দুটোতে আনন্দের এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তিশাকে বুকের সাথে চেপে ধরে তিশাও খুশি হয়ে জিসানকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আজ 15 দিন পর জিসান আর তিশা ফিরে এলো ঢাকায়। পরিবারের কাউকে এখনো কিছু বলতে না করে তিশাকে আহমেদ ভিলায় পৌঁছে দিয়ে জিসান চলে গেল এখান থেকে ডিরেক্ট অফিসে। তিশাকে আপাতত কিছুদিনের জন্য অফিস আসতে আর বাড়ি থেকে বের হতেও নিষেধ করে দিল জিসান। কারণ হঠাৎ করে তিশা এতদিন গায়েব থাকায় নিশ্চয়ই অর্ক খুঁজছে ওকে হ্যারিকেন নিয়ে। এতদিন অর্ক কিছু না কিছু নতুন প্ল্যান তো অবশ্যই করেছে, তাই তিশাকে এখন এসব থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করছে জিসান। অফিসে গিয়ে জিসান সর্বপ্রথম নিলয়ের সাথে দেখা করলো। এতদিন কাজের সব প্রোগ্রেস রিপোর্ট যেন দুজন ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিল। প্রোডাক্ট ডেলিভারির টাইম এসে পড়েছে, তাই লাস্ট মুহূর্তে অর্ক যাতে কোনো ঝামেলা করতে না পারে সে বিষয়ে নিলয় ও জিসান পুরো খেয়াল করেছে। শাওয়ারে গরম জলের নিচে দাঁড়িয়ে আছে, পিঠের দিক থেকে জলের ধারা বয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে কিছু একটা ভাবছে ব্যস্ত অর্ক। নিজের প্ল্যানগুলো একের পর এক ফ্লপ হওয়ায় টেনশনে কোনো কমতি নেই ওর। তার উপর তিশার হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, এসব কিছু চিন্তায় ফেলে দিচ্ছে অর্ককে। হঠাৎ রুম থেকে একটি মেইলি কণ্ঠ কানে আসছে। অর্ক শাওয়ারটা বন্ধ করে একটা তোয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বাইরে আসলো। ওয়াশরুমে এতক্ষণ কি করো? কে? শাওয়ার নিতে নিতে আবার তিশার কথা মনে করছিল না তো? বলেই মেয়েটি হেসে দিল। অর্ক ছাড়ার পাত্র না, তাই নিজের ড্রেসটা পরতে পরতে বলল, যদি ভেবেও থাকি তাহলে তোমার সমস্যা কী লাবণী? আমার মনে হয় না বেড পার্টনার ছাড়া আমাদের মধ্যে এমন কোনো রিলেশন আছে যার জন্য তুমি জেলাস ফিল করবে, রাইট? জেলাস? তাও আবার আমি তোমাকে নিয়ে? নো চান্স। আই নো ডিয়ার। আমি বুঝি না ওই মেয়ের মধ্যে এমন কি আছে যার জন্য আজকাল ওর আশিকের সংখ্যা বেড়েই যাচ্ছে দিন দিন। অর্ক শ্যাম্পেন ভরা একটা গ্লাস হাতে নিয়ে সোফায় আয়েশ করে বসে লাবণীকে বলল, কিছু তো একটা আছেই লাবণী ওই মেয়ের মধ্যে,
যার জন্য ওকে ভিড়ের মাঝেও সবার থেকে আলাদা লাগে? লাবণী রাগান্বিত হয়ে অর্ককে জিজ্ঞেস করলো। কি আছে এক্সট্রা ওর মাঝে যে আমার মধ্যে নেই? অর্ক নিজের শ্যাম্পেন গ্লাসে চুমুক দিয়ে। জানো তো লাবণী, আসমানে অনেক তারা আছে, কিন্তু এত তারাও চাঁদের জায়গাটা নিতে পারে না। চাঁদ কিন্তু একটাই, চাঁদ একটা বলেই সবাই চাঁদকেই পেতে চায়, ছুঁয়ে দেখতে চায়। নিজের হাতে রাখা শ্যাম্পেনের খালি গ্লাসটা সজোরে আছাড় মারে ফ্লোরের লাবণী। তার মানে তুমি বলতে চাইছো আমি আসমানের অগণিত তারাগুলোর মধ্যে একটি, যার কোনো ভ্যালু নেই? না, আমি বলছি আকাশের হাজার তারা মিলেও রাতের ঘন অন্ধকারকে দূর করতে পারে না, যা একটা মাত্র চাঁদ পারে। আর জানোই তো, সহজে যা পাওয়া যায় সে বস্তু পাওয়ার আগ্রহই কমে যায়। তুমি হচ্ছে লাবণী, তেমনই। দেখো না, খুব সহজেই তুমি আমার ব্যাড পার্টনার হয়ে গেলে। তোমাকে আমার বিছানায় আনতে তেমন কাঠকলা পোড়াতে হয়নি, কিন্তু তিশা সে তো দুর্লভ বস্তু, সহজে ধরাই যায় না। তোমার স্পর্শে শরীরে শীতলতা বয়ে যায়, কিন্তু তিশা তাকে ধরতে গেলে কয়েকশো ভোল্টেজ ঝটকা আগে খেতে হবে। আর এসব কথাই বা বাদ দিলাম, তোমার জিশানকেই দেখো, এত হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলে। মেয়েরা ওকে একটু কাছে পাওয়ার কতই না চেষ্টা করছে, আরও শুধু তিশার জন্য নিজের চাওয়া পাওয়া সব দূরে ঠেলে দিয়েছে বারবার। এই মেয়েকে পাওয়ার জন্য তোমার জিশানকে অনেক কাঠকলা পোড়াতে হয়েছে। যেন তুমি জিশানকে নিজের রূপ শৈল দিয়েও বশ করতে পারোনি, যেন ওই মেয়েটার সাথে সাথে মুখটা করে দিয়েছে। অর্ক নিজের গ্লাসটা টেবিলে রেখে এবার লাবণীর চোখের দিকে তাকিয়ে বলল। আর একটা কথা, হয়তো তোমার খারাপ লাগবে শুনে, কিন্তু সত্য, ছেলেরা বাইরে যাই করুক না কেন, নিজে যতটা নিচু হোক না কেন, তবুও বিয়ে করার সময় এমন সাদাসিধা মেয়েই খোঁজে। যেসব মেয়েরা সহজে নিজেকে যার তার সাথে বিলিয়ে দেয়, তাদের একদিনের জন্য বেড পার্টনার করা যায়, জীবন সঙ্গী না। তার মানে তুমি কি তিশাকে বিয়ে করতে চাও? অর্ক তার খালি গ্লাসটি আবার ভরতে ব্যস্ত হয়ে বলল। আরে দূর, তেমন কিছু না। বিয়ের সাথে আমার জন্য না, আমি ব্যাচেলারই ভালো আছি। আমি তো জিশানের থেকে একটু বদলা নিতে চাই। জিশান আমাকে তিশার পাশে দেখলেই ছটফট করে, আর ওর এই ছটফটে নিতে আমি শান্তি খুঁজে পাই। আচ্ছা, এখন বাদ দাও, আগে এটা বলো, তুমি কি করে বুঝলে আরিয়ানি জিশান? তুমি খবর নিতে না পারলেও আমার লোক কিন্তু সব খবর দিয়েছে আমাকে প্রতিনিয়ত। আরিয়ান আর তিশা এতদিন খাগড়াছড়ি ছিল, আজই নাকি ঢাকায় ফিরেছে। আর ওরা হোটেলে না গিয়ে ওখানকার একটা রিসোর্টে উঠেছিল। দুজনের রোম্যান্সের অনেক পিক আমার কাছে এসেছে। এতে আমি বুঝে গিয়েছি তিশা তো আবার ভদ্র মেয়ে আর জিসানকে অনেক ভালোবাসে। তাই জিসান ব্যতীত কারোর সাথে এমন ঘনিষ্ঠ হবে না কখনো। তাই তো বুঝতে সমস্যা নেই তেমন। বুঝতে পারছি। এখন নেক্সট প্ল্যান কি তোমার? কিছু ভেবেছো? লাবণী বিস্ময়ে একটা হাসি দিয়ে। যে মেয়েকে নিয়ে এত সমস্যা, সেই যদি না থাকে তাহলে? লাবণী, আই হোপ তুমি ভেবে বলছো তো, কারণ আরিয়ানি যদি জিশান হয়ে থাকে আর তোমার প্ল্যান সম্পর্কে সামান্যতম যদিও জানতে পারে, তাহলে তোমার অবস্থা যে জিশান কি করবে তা তো কল্পনায় করতে পারবে না। ড্রয়িং রুমে বসে তিশা তারিনের সাথে খেলার ছলে দুষ্টুমিও করছে। তারিন তা দেখে খিলখিল করে হাসছে। ছোট তারিনের ফাঁকা দাঁতের হাসি দেখে সাথে তিশাও খিলখিলিয়ে হাসতে থাকে। ড্রয়িং রুম থেকে আসা হাসির শব্দ শুনে রাবেয়া আর তৌফিক সাহেব দেখতে আসে। এতদিন পরে বাড়িতে কার মধুর প্রতিধ্বনি শোনা যাচ্ছে। তিশাকে এভাবে তারিনের সাথে হাসতে দেখে তৌফিক সাহেব অনেক খুশি হয়ে গেলেন। এতদিন পর যে মেয়েটি একটু স্বাভাবিক আচরণ করছে, এটাই অনেক। তৌফিক সাহেব তিশার মাথায় আদর করে হাত বুলিয়ে বলল, এভাবে সবসময় হাসি খুশি দেখতে চাই তোমাকে, আর কখনো তোমার গোমরা মুখটা আমরা দেখতে চাই না, ঠিক আছে? তিশাও মাথা নাড়িয়ে হা বলল। তিশা একবার বলতে চেয়েছিল, বাবা, যার জন্য মুখটা গোমরা থাকতাম সেই মানুষটি স্বয়ং এসে পড়েছে আমার মুখে হাসি ফোটানোর জন্য। তাহলে আমি কেন গোমরা মুখে হয়ে থাকবো? এখন তো আমার নাচতে মন চাইছে, গাইতে মন চাইছে, আর চিৎকার করে বলতে মন চাইছে আমার জিসান আমার কাছে এসে পড়েছে, আবার তার ভালোবাসার চাদরে আমাকে জড়াতে। তিশার এই হাসি খুশি মুখ দেখে রাবেয়া একদম পছন্দ হলো না। তিশার উপর একটা চাপা ক্ষোভ জন্মাতে লাগলো মনে। স্বামী মরেছে এখনো 6 মাসও হয়নি, অথচ এখনই সব ভুলে গিয়েছে এই মেয়েটি। এই মেয়েকে দেখলে এখন কে বলবে কয়েক মাস আগে ওর স্বামী মারা গিয়েছে। এখন তো মনে হয় রুমি রোকসানা ঠিকই ছিল। এই মেয়ের সম্পর্কে হয়তো ওদের ধারণাই ঠিক। হাসপাতালের করিডোরে বসে আছে নিলয়।
একটু আগের ঘটনা, নিলয় জিসানকে ফ্যাক্টরিতে রেখে অফিসের দিকে যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে একটি মেয়ে নিলয়ের গাড়ির সামনে আচানক এসে পড়ল। নিলয়ের সাথে সাথে ব্রেক মারে। খুব বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল আজ। গাড়ি থামিয়ে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিল নিলয়। খুব ভয় পেয়ে গিয়েছিল। পরক্ষণে মেজাজ আবার বিগড়ে গেল। কোন আজাইয়ে পাবলিক ছিল, মরার জন্য কি আমার গাড়িই পেল? এসব ভাবতে ভাবতে নিলয় গাড়ি থেকে নামে, মেয়েটি কিছু কথা শোনাবে বলে। এদের কোনো কাজ নেই, আরে মরার জন্য অন্য পথও বেছে নিতে পারত না, আমার গাড়ির সামনে আসতে হলো।